প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বিভেদ বিমার আমরা আরেকটা অংশ নিয়ে ক্লাস করব। আজকের অংশটি যদি আমরা শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে কমপ্লিট। আচ্ছা, তাহলে আজকে আমরা বিবিধ বিমার কি কি পড়ব? বিবিধ বিমা থেকে আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম যানবাহন বিমা এবং দুর্ঘটনা বিমা। আর কেন যানবাহন বিমা আর দুর্ঘটনা বিমা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট সেটাও আমরা জেনেছিলাম। আবার এটাও পড়েছি যে দুর্ঘটনা বিমা যেটা আমরা পড়েছি সেটা কিন্তু ছিল কি ক্ষতিপূরণের চুক্তি এবং নিশ্চয়তার চুক্তি। জীবন বিমার মতো এবং নৌ এবং অগ্নি বিমার মতো দুই ধরনের চুক্তি কিন্তু দুর্ঘটনা বিমার মধ্যে ইনক্লুডেড আছে। তো আশা করছি যারা কন্টিনিউ ক্লাসগুলো করছো আমার সাথে 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 সিলেবাস কমপ্লিট করছো, তাদের কিন্তু খাতায় কিন্তু নোট হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে যে যেভাবে তোমাদের জ্ঞানমূলকগুলো নোট করতে বলেছি সেভাবে তোমরা নোট করে ফেলেছো। আর আজকে যে অংশটুকু আমরা আলোচনা করব এই অংশটুকু যদি তোমরা নোট করে ফেলো তাহলে ফার্স্ট থেকে এই পর্যন্ত সব চ্যাপ্টার কিন্তু তোমাদের জ্ঞানমূলক নোট করা ডান। আর পরীক্ষার আগে শুধু কি করবে? পরীক্ষার আগে শুধু ভালো করে সেগুলোকে রিভাইজ করবে। তোমার খাতায় সব নোট হয়ে গেছে, এখন শুধু তোমার কাজ হচ্ছে রিভাইজ করা। যত বেশি খাতায় লিখবে তোমার কিন্তু অলরেডি প্র্যাকটিস হয়ে যায়, পড়াও হয়ে যায় এর মধ্যে। আর বেশি লিখতে মাথায় মনে থাকে পড়া বেশি। হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা টিপস দিলাম তোমাদের। যদি তোমাদের পড়া মনে না থাকে তাহলে তোমরা খাতায় বেশি করে সেটাকে লিখবে। যখন দেখবে পড়া ভুলে যাচ্ছ তখন বেশি বেশি পড়া খাতায় লিখবে। সেটা একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে, একটা অনুচ্ছেদ হতে পারে, এমনকি জ্ঞানমূলক হতে পারে। লিখলে মাথায় পড়াটা বেশি ভালো করে মনে থাকবে। যেহেতু সামনে তোমরা পরীক্ষার্থী, তোমাদের বোর্ড পরীক্ষা, এই জন্য এটা হচ্ছে তোমাদের একটা সহজ ফর্মুলা। যখনই নিজে কোনো কিছু মুখস্থ করবে কোনো প্রশ্ন, সাথে সাথে সেটা রাফ খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলবে, তাহলে দেখবে পড়াটা ভুলবে না কখন। যাই হোক, এটার পাশাপাশি এখন আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমরা বিবিধ বিমা পড়েছিলাম যে জীবন বিমা, নৌ বিমা এবং অগ্নি বিমার ছাড়াও মানুষের জীবনে এমন দৈনন্দিন প্রয়োজনে এমন কিছু বিমা করার প্রয়োজন পড়ে যা কিন্তু প্রতিনিয়ত আমরা ব্যবহার করি এবং খুবই প্রয়োজনীয়। এই আনুষঙ্গিক কিছু বিমা নিয়ে আমাদের এই বিবিধ বিমা অধ্যায়টিকে সাজানো হয়েছে। আমরা যানবাহন বিমা এবং দুর্ঘটনা বিমা পড়েছিলাম গত ক্লাসে, যেখান থেকে আমরা জেনেছি যে এই যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন গাড়িতে উঠছি, যারা মোটরসাইকেল চালায়, নিজেদের গাড়ি চালায়, তাদের কি করতে হয়? তাদের গাড়ি ইন্স্যুরেন্স করাতে হয়, তাই না? বিমা করাতে হয়। কারণ পথে ঘাটে দেখা যায় কত ধরনের দুর্ঘটনা যানবাহনের সাথে ঘটে যেতে পারে, অথবা যানবাহন দ্বারা অন্য আরেকজনের সাথে ঘটে যেতে পারে। এই জন্য যানবাহন বিমাটা খুব দরকার। দুর্ঘটনা বিমা তো প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এটাকে এই জন্য বলা হয় নিশ্চয়তার চুক্তি, আবার বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। কারণ দুর্ঘটনা যদি মানুষের জীবনের সাথে হয় তাহলে সেটা ডেফিনেটলি নিশ্চয়তার চুক্তি, আর দুর্ঘটনা যদি নিজের গাড়ির সাথে হয় তাহলে সেটা হবে ক্ষতিপূরণের চুক্তি। এই জন্য দুর্ঘটনা বিমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিমা। আমি আবারও বলছি, এরপরে যে এগুলোকে আমি আমার ভাষায় বলবো খুচরা বিমা, কারণ মানুষের খুচরা কিছু কাজকর্মের জন্য এই টুকটাক জিনিসগুলোর দরকার পড়ে। তো আমরা আসো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আর এর মধ্যে দিয়ে আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখবো ডাকাতি বিমা, এরপর দেখবো শস্য বিমা, তারপর আমরা দেখবো বন্যা ও ভূমিকম্প বিমা, স্বাস্থ্য বিমা, গবাদি পশু বিমা এবং গবাদি পশু বিমার দাবি আদায় পদ্ধতি। তার মধ্যে একটু আমি একটু বলি, এর মধ্যে মোটামুটি সবগুলো বিমাই ইম্পর্টেন্ট। ডাকাতি বিমা আর সবগুলো বিমা ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শস্য বিমা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শস্য বিমা। এরপর স্বাস্থ্য বিমাটাও ইম্পর্টেন্ট এবং গবাদি পশু বিমাটাও, এবং এটার দাবি আদায় পদ্ধতিটাও খুব ইম্পর্টেন্ট। আর বাকিগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এই তিনটা জিনিস মোস্টলি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা ডাকাতি বিমা দিয়েই শুরু করছি। আমরা আছি আমাদের বইয়ের পেজ নাম্বার 580 পেজে, ডাকাতি বিমা, যেটাকে আমরা রবারি ইন্স্যুরেন্স বলে থাকি। একটা জিনিস খেয়াল করো, জোর করে কারো সম্পদ ছিনিয়ে নিয়ে যাওয়াকে কি বলে? ডাকাতি বলে। আর এটি একটি নৈতিক বা মানব সৃষ্ট বিপদ। এই ঘটনাগুলো কিন্তু প্রকৃত থেকে ঘটে না। একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে জোর করে তার অন্য কারো সম্পত্তি ছিনিয়ে নিয়ে যাওয়াটাকে কি বলে? ডাকাতি বা রবারি বলা হয়। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটলেও ডাকাতির ঝুঁকি সর্বকাল ছিল এবং এখন পর্যন্ত বিদ্যমান আছে। আর এই ঝুঁকি মোকাবেলার জন্য ডাকাতি বিমার প্রবর্তন হয়েছে। চুরি, সিধের চুরি মানে হচ্ছে আগের দিনে মানুষ গ্রামে যখন টিনের বাড়ি করতো, ফ্লোরটা থাকতো মাটির তৈরি, তো রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে যেত তখন চোর কি করতো? বাইরে থেকে শাবল দিয়ে, একটা শাবল পাওয়া যায় লোহার, ওইটা দিয়ে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে তারা ঘরের ভিতরে ঢুকে যেত। ঠিক আছে, ওইটাকে বলা হয় সিধের চুরি, মানে শীত কেটে চুরি করা।
ছিনতাই ইত্যাদিও এই ডাকাতি বিমার আওতাভুক্তর মধ্যে পড়ে। নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে বিমা গ্রহীতা এই ডাকাতি বিমার সুবিধা নিতে পারে। আর ডাকাতি বিমার কিছু বৈশিষ্ট্য আছে। কেন? কারণ যেহেতু এটি নৈতিক ঝুঁকি, এটি প্রকৃতিগত ঝুঁকি নয়, সেই জন্য এটার কিছু বৈশিষ্ট্য থাকলে তুমি বিমা করতে পারবে। যেমন এই বিমায় ঝুঁকির কারণ হলো অপ্রাকৃতিক বা নৈতিক। সর্বপ্রথম তোমাকে কোশ্চেন করা হয় ডাকাতি বিমা কোন ধরনের ঝুঁকি, তাহলে প্রশ্নের আনসার হচ্ছে ডাকাতি বিমা অনৈতিক, অপ্রাকৃতিক এবং নৈতিক ঝুঁকি। কারণ মানুষের নীতি যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু সে ডাকাতি করে। যখন তার মধ্যে ভালো মানুষ বলে কিছু থাকে না, মনুষ্যত্ব থাকে না, তখনই কিন্তু সে কি করে, অন্যায়ের পথে যায় এবং নৈতিক দিকটাকে নষ্ট করে ফেলে, সে নীতি দিয়ে ডাকাতি করে। এই জন্য এটা হচ্ছে অপ্রাকৃতিক এবং নৈতিক ঝুঁকি। এই বিমার বিষয়বস্তু সাধারণত অস্থাবর সম্পত্তি। কারণ বাড়ি, তারপর তোমার কি হয়, এগুলো কি করা যায়, বাড়ি ঘর চাইলে কিন্তু কি উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায় না, কিন্তু তোমার বাড়িতে যদি ক্যাশ টাকা থাকে, গয়না থাকে, এগুলো কি করা যায়, ডাকাতি করা যায়। এই জন্য ডাকাতি বিমার বিষয়বস্তু হচ্ছে কি অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি নয়। এরপর আছে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ করে থাকে। এটা তো অ্যাজ ইউজুয়াল সব বিমার ক্ষেত্রে একই রকম। এটি একটি ক্ষতিপূরণের চুক্তি, এটি নিশ্চয়তার চুক্তি নয়। কারণ ডাকাতির উদ্দেশ্য কিন্তু মানুষের জীবনকে ক্ষতি করা নয়। ডাকাতির উদ্দেশ্য হচ্ছে একটা বাড়ির সব মানুষকে জিম্মি করে তাদের অস্থাবর জিনিসপত্রগুলোকে লুটপাট করে নিয়ে যাওয়া। তবে এখানে একটা বিষয় আছে, ম্যাক্সিমাম ডাকাতির যে কেসগুলো হয় তা রিসার্চ করলে দেখা যায় কাদের বাড়িতে ডাকাতিগুলো হয়, যারা প্রচুর অর্থের লেনদেন করে থাকে। যাদের ডাকাতি করার জন্য কিন্তু অনেক একটা মাস্টার প্ল্যান হয় যে কার বাড়িতে কত টাকা ব্যাংক থেকে ক্যাশ তুলে এনে রেখেছে, কার বাড়িতে কত স্বর্ণালংকার আছে, যে জিনিসগুলো রাতের অন্ধকারে ডাকাতি করা যাবে। তো এগুলো একটা লং টার্ম প্ল্যানের বিষয়। তারপরও মানুষের জীবনে ঘটনা কখন ঘটে বলা যায় না। এই জন্য ডাকাতি বিমাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মফস্বলে ঘটে, যেখানে মানুষ একটু নিরিবিলি থাকে, হয়তো বাবা বিদেশে থাকে বা বড় ভাই বিদেশে থাকে, এই বাড়িতে প্রচুর টাকা গয়না আছে, মফস্বল নিরিবিলি এলাকা, যখন মানুষজন ঘুমিয়ে যায় তখনই ডাকাতিটা হয়। তো ডাকাতি বিমাটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখবো আমরা শস্য বিমা। তাহলে আমরা দেখলাম ডাকাতি বিমা, এরপর দেখবো আমরা শস্য বিমা। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, ঠিক আছে। আমরা বাঙালিরা কি করি, আমরা বাঙালিরা এখনো ম্যাক্সিমাম বাসায় 3 বেলা ভাত খাই, রুটি খাচ্ছি। প্রকৃত থেকে উৎপাদন করা সমস্ত শাকসবজি সবই তো আমাদের জন্য শস্য। তো শস্য বিমাটা কেন করা প্রয়োজন বা কেন আমরা করি, এটার প্রয়োজনীয়তাটা কি? তোমাদের মনে হচ্ছে এটার পিছনে আবার কে চুরি করবে বা কে এটা ক্ষতি করবে? ক্ষতি করে। গ্রামে যখন একজনের ধান আরেকজনের চেয়ে অনেক ভালো হয়, আরেকজন কি করে, রাতের অন্ধকারে ধানের ক্ষেতের মধ্যে কেরোসিন ঢেলে আগুন জ্বলিয়ে দেয়, যেন তার ধান ভালো সবগুলো পুড়ে যায়। যখন ছোট ছোট ধানের বীজ লাগায়, কি করে, ইচ্ছা করে গরু ছেড়ে দেয় যে ওর ধানের ক্ষেত যাতে নষ্ট হয়ে যায়। তো এই ধরনের অনেক দুর্ঘটনা গ্রামে কিন্তু শস্য রিলেটেড ঘটে থাকে, যার হাত থেকে রক্ষা করার জন্য আমরা শস্য বিমাটা করে থাকি। এছাড়া শস্য বিমার দুর্ঘটনা কিন্তু প্রাকৃতিক ভাবেও হতে পারে। কারণ দেখা যাচ্ছে প্রচুর বন্যা হয়েছে, প্রচুর ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। তো আর কৃষকদের বিষয়টা এমন, একটা উৎপাদনে দেখা যায় 3-4 মাস চলে যায়, আর এর মধ্যে যদি বৃষ্টি এসে সব নষ্ট করে দেয়, তাহলে নতুন করে আবার সেই ফসলে বীজ লাগিয়ে উৎপাদন করাটা অনেক সময় সাধ্যের বিষয়। যার কারণে কৃষকরা শস্য বিমাটা গ্রহণ করে থাকে। যদি কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তার থেকে কি কিছুটা হলেও বিমার টাকা পেলে রিলিফ পাওয়া সম্ভব। তাহলে এখানে আমাদের কিছু তথ্য আছে। এখানে আমরা এমএন মিশ্রার যে ডেফিনেশনটা আছে সেটা একটু দেখি। যে বিমা শস্যের দাবি পূরণে ব্যবহৃত হয় তাকে শস্য বিমা বলে। The insurance charge and claims is respect of crops insured by crop insurance। আর এখানে কিছু উল্লেখিত কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের অবশ্যই একটু দেখতে হবে, কারণ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট। অনুধাবনে কিন্তু আসে, আর অনেক সময় কম্বাইন কোশ্চেনও আসে, সেটা নিয়ে আমি আরেকদিন লাইভ ক্লাস আলোচনা করব। তো শস্য বিমার বৈশিষ্ট্যগুলো হচ্ছে আবাদকৃত শস্যের উৎপাদনজনিত ক্ষতি এই বিমার মূল প্রতিপাদ্য বিষয়। শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক অপ্রাকৃতিক ঝুঁকিগুলো এর মধ্যে মোকাবেলা করতে হয়, কারণ আমি একটু আগে বলেছি প্রাকৃতিক ঘটনাও আসে, অপ্রাকৃতিক ঘটনাও ঘটে যায়। এই বিমা কৃষকদের আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা আনয়ন করে, তাদের সার্বিক কাজে স্বস্তি প্রদান করে। কারণ কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে, এটা তো কারো হাতে থাকে না। তো যদি বিমা করা হয় তাহলে কৃষকদের মনে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী শস্যের উৎপাদনজনিত ক্ষতিপূরণের নিশ্চয়তা
প্রদান করে, এটা নর্মাল অন্যান্য বিমার মতোই প্রিমিয়াম প্রদান করতে হয়। এরপর আমরা একটু দেখব শস্য বিমার ক্ষেত্রে কি কি ঝুঁকি আমাদের ফেস করতে হয়, কি কি ঝুঁকি হয়ে থাকে শস্য বিমার ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা দেখি প্রাকৃতিক ঝুঁকি, এটা নিয়ে আলোচনা করেছি যে প্রকৃত থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে, ঝড় বৃষ্টি, বন্যা, খরা, অতিরিক্ত বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এগুলো হচ্ছে প্রাকৃতিক ক্ষতি। এরপর আছে অর্থনৈতিক ঝুঁকি, সময়ের পরিবর্তনের সাথে মূল্যের হ্রাস বৃদ্ধি তো ঘটে। অনেক সময় দেখা যায় যে যেমন কিছুদিন আগে আমাদের দেশে পেঁয়াজ ছিল 200-300 টাকা কেজি, তখন তখন কৃষকরা কি করেছে, তখন কৃষকদের কিন্তু কিছু লাভ হলেও একটা শ্রেণী কিন্তু পেঁয়াজ কেনা অনেক কমিয়ে দিয়েছে, তাই না? এটাও কিন্তু এক ধরনের লস। আবার দেখা যাচ্ছে পেঁয়াজের দাম মাঝে মাঝে বা যে কোনো ফসলের দাম মাঝে মাঝে এত কমে যায়, যেমন এই বছর ব্রোকলি, তোমরা অনেকেই হয়তো চেনো, এখন তো এটা বাংলাদেশে খুব পপুলার, চাইনিজ ফুলকপি যেটাকে আমরা ব্রোকলি বলি। ব্রোকলি দেখা যাচ্ছে গ্রামে কৃষকদেরকে স্বপ্ন দেখানো হয়েছে যে প্রচুর ব্রোকলি উৎপাদন করো, অনেক লাভ। দেখা গেছে গ্রামে একটা ব্রোকলির দাম 3 টাকা 5 টাকা করে পিস তারা বিক্রি করেছে। তো এত ফসল হয়েছে কিন্তু সেই তুলনায় মানুষ সেটাকে একসেপ্ট করে নাই। গ্রামের মানুষ ব্রোকলি খুবই কম খায়, এরা খায়ই না। জুকিনি একটা ফসল আছে যেটা শহরে সবাই চলে, চাইনিজ ভেজিটেবল, গ্রামে চলে না, কিন্তু এত উৎপাদন হয়েছে যে দেখা যাচ্ছে এখন 10 টাকা 20 টাকায় রাস্তায় ঢাকায় আমরা জুকিনি পাচ্ছি, গ্রামে সেটা 5 টাকা 10 টাকা। তো এই যে ফসলের হ্রাস বৃদ্ধিটা, এটাও কিন্তু কৃষকের জন্য একটা ঝুঁকির কারণ। এই জন্য সাধারণত কৃষকরা শস্য বীমাটা গ্রহণ করে। এরপর আছে সামাজিক ঝুঁকি থাকে কিছু, চুরি ডাকাতি আত্মসাৎ, ইচ্ছাকৃতভাবে ফসল চুরি করে নিয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে ধান নষ্ট করে দেওয়া, এগুলো হচ্ছে সামাজিক ক্ষতি। নৈতিক ঝুঁকি, নৈতিক ঝুঁকি হচ্ছে কৃষক বা কর্মচারীদের নৈতিক অসততা, অবহেলা, কোনো বিপদ বা ক্ষতি এড়ানোর ব্যবস্থা গ্রহণ না করা, এগুলো কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো সাধারণত শস্য বীমার সাথে ঘটে যায়। এরপর আমরা দেখব বন্যা বা ভূমিকম্প বীমা। শস্য বীমা তো আমরা দেখলাম যে প্রাকৃতিক ভাবেও ঘটতে পারে, অপ্রাকৃতিক ভাবেও ঘটতে পারে এবং বিভিন্ন ঝুঁকি হতে পারে, প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক ঝুঁকি। তো তোমরা একেবারেই চ্যাপ্টারটাকে কিন্তু সহজ মনে করো না, কারণ অনেক সময় কিন্তু অনেক স্টুডেন্টরা কোনটা প্রাকৃতিক ঝুঁকি, কোনটা সামাজিক, কোনটা নৈতিক ঝুঁকি, এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। এই জন্য বারবার কিন্তু তোমাদের পড়তে হবে যে কোনটা সামাজিক, কোনটা নৈতিক ঝুঁকি, কোনটা প্রাকৃতিকটা খুব সহজ বোঝা যায়, কিন্তু বাকি তিনটার মধ্যে তেমন একটা কনফিউশন হয়ে যায় স্টুডেন্টদের। তো ভালো করে রিডিং করবা। এরপরে আমরা দেখব বন্যা ও ভূমিকম্প বীমা। বন্যা ও ভূমিকম্প বীমাটা তো আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রত্যেক বছর আমাদের বন্যা হয়। এই বছর করোনার বছরেও কিন্তু আমাদের বন্যা হয়েছে। ভূমিকম্পটা আমাদের দেশে তুলনামূলক কিছুটা কম হয়। ভূমিকম্পর দেশ কোনটা বলো তো দেখি? ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় কারণ এটা সম্পূর্ণভাবেই পাহাড়ের কাছাকাছি, পাহাড়ের উপর, এবং ওদের মাটি বা ওদের যে ওখানকার ভৌগোলিক অবস্থান সেটাতে খুব বেশি ভূমিকম্প হয়। তো দেখবে জাপানের বাড়িঘর ওরা কিন্তু আমাদের মতো দালান করে না, ওরা কিন্তু কাগজের বা শীটের বাড়ি ঘর তৈরি করে। দেখা যাচ্ছে ভূমিকম্প হলেও যে এত মাত্রায় ভূমিকম্প হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় ভেঙে পড়লে ওদের বাসার মানুষজন তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না। ওরা দ্রুত নেমে যায় এবং বাড়ি এবং বানাতেও কম খরচ হয়, তাই ওরা এই ধরনের বাড়ি তৈরি করে। আমাদের দেশে ভূমিকম্প মাঝে মাঝে অনুভূত হয়, তবে আমাদের দেশের জন্য বন্যাটা বেশি ইম্পর্টেন্ট। তো বন্যা বীমা করতে হবে, ভূমিকম্প বীমাও আমাদের করতে হবে। তো এটার আলাদা কোনো আসলে নিয়ম নির্দিষ্ট নাই, যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ, প্রাকৃতিক বিপর্যয় থেকে ঘর বাড়ি, জমি, মানুষের জীবন, মালামাল অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতি বছরই সেটা হচ্ছে। দেখা যায় বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, দালান কোঠা ভেঙে পড়ে যাচ্ছে, পরবর্তীতে সেটা কি করতে হবে, রিপেয়ার করতে হবে। তো এই জন্য মানুষ কি করে, বন্যা বীমাটাকে করে রাখে। বন্যা বীমা করলে পরবর্তীতে বীমা দাবি যে টাকাটা পাওয়া যায় সেটা দিয়ে অ্যাটলিস্ট মানুষ আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। এখন এই বন্যায় যদি কোনো মানুষ মারা যায় সেটা তো আর আর্থিক ক্ষতিপূরণ করা যাবে না, কিন্তু অন্যান্য জানমালের যে ক্ষতিগুলো হয় সেগুলো কিন্তু পূরণ করা সম্ভব। এছাড়া ভূমিকম্প বীমাও আমি সেম একই কথাই বলবো। এই দুটো কিন্তু আমি কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিনি, এটা লেস ইম্পর্টেন্ট। ভূমিকম্প বীমা আমাদের দেশের জন্য অনেকে একসেপ্ট করে রাখে, কারণ পাহাড়ি এলাকাগুলো ভূমিকম্প যখন অনুভূত হয় তখন কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। আমাদের দেশে যেমন ঢাকায় ভূমিকম্প হলে আমরা কি করি, বাসায় একটু ফিল করি যে একটু শেকিং হচ্ছে, একটু নাড়াচাড়া হচ্ছে। এছাড়া কিন্তু আল্লাহর অশেষ রহমত আছে বাংলাদেশের উপর, তেমন একটা ক্ষতি আমাদের দেশে হয় না। তবে তারপরেও ভূমিকম্প, যারা এই যে পার্বত্য অঞ্চলগুলো আছে, সিলেটে, বান্দরবন, তারপর টেকনাফ, এইসব পাহাড়ি এলাকাগুলো কিন্তু অনেকেই ভূমিকম্প বীমাটা একসেপ্ট করে রাখে, গ্রহণ করে। তার কারণ হচ্ছে যদি ক্ষতি হয় তাহলে কিন্তু ক্ষতির হাত থেকে কিছুটা টাকা পেলে তারা ক্ষতিপূরণ
তাদের নতুন করে আবার জীবিকা স্টার্ট করতে পারে। এই জন্য বন্যা এবং ভূমিকম্প বিমাটাও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে কোনো বিমাই কিন্তু একেবারে লেস ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা বিমা লাইফে কোনো না কোনো একবার কাজে লেগে যায়। যখন দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা মনে করি যে ইস, আমার যদি বিমা করা থাকতো। ঠিক আছে, এই কারণে আমাদের দেশে বিমাটাকে কম্পালসারি করে দেওয়া উচিত, যেটা বাইরের দেশে কিন্তু কম্পালসারি। বাইরের দেশে প্রত্যেকটা সাধারণ মানুষকে কিন্তু বিমা গ্রহণ করতে হবে। এটা বিমার গ্রহীতার জন্য বেটার, বিমা কোম্পানির জন্য ব্যবসায়িকগতভাবে বেটার। কিন্তু আমাদের দেশের সরকারকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির দিকে আরো বেশি নজর দিতে হবে। প্রত্যেকটা মানুষকে কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। এটাও কিন্তু সরকারের অনেক বড় একটা আয়ের উৎস হতে পারে। এরপর আমরা স্বাস্থ্য বিমা দেখবো, এবং এটাকে কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। স্বাস্থ্য বিমা, স্বাস্থ্যই সকল সুখের মূল, হেলথ ইজ ওয়েলথ, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। কারণ দেখবে স্বাস্থ্য বা শরীর যদি ভালো না থাকে কোনো কাজই কিন্তু মানুষের ভালো লাগে না। সেটা ছোট্ট একটা মাথা ব্যথাও যদি হয় তখন কোনো পড়া পড়তে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কিছুতেই মন বসে না। তাহলে স্বাস্থ্য বিমাটা কতটা ইম্পর্টেন্ট, কারণ মানুষের জীবন আল্লাহ কখন কোন মুহূর্তে কি অবস্থায় নিয়ে আসে তা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু স্বাস্থ্য বিমাটা করতে হবে এই কারণে সুস্থভাবে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ আগামীতেও থাকবো। কিন্তু যদি আমাদের কোনো কারণে পরবর্তীতে কোনো অসুস্থতার সম্মুখীন হতে হয়, আর বর্তমানে আমাদের দেশ বা উন্নত বিশ্বে চিকিৎসা খরচ অনেক বিশাল, যার কারণে স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে কিছুটা হলেও আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে এবং চিকিৎসা বা ট্রিটমেন্টের ক্ষেত্রে সেই টাকাটা ব্যবহার করা যায়। এই জন্য স্বাস্থ্য বিমাটা খুবই জরুরি দরকার। এরপর আছে গবাদি পশু বিমা। আমাদের দেশ যতটা কৃষি প্রধান দেশ, তার পাশাপাশি কিন্তু অনেকে দেখতে হয় হাঁস মুরগি, তারপরে গরু ছাগল মহিষ, এগুলো কিন্তু আমরা কি করি, এগুলো কিন্তু আমরা লালন পালন করে থাকি। তো এই ধরনের হাঁস মুরগি বা গরু ছাগল যা আছে সবগুলোকে গবাদি পশু বিমা গবাদি পশু বলি আমরা। গবাদি পশু বিমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকটা বন্যার সাথে রিলেটেড। ঠিক আছে, রিলেটেড আমি এই জন্য বলবো কারণ এতে করে এখানে দিয়েছে যেমন গবাদি পশু বিমা বলতে বোঝায় গবাদি পশুর মৃত্যু বা রোগ হওয়ার ঝুঁকির থেকে আমরা প্রতিরক্ষা ব্যবস্থাকে বলে থাকি। বিমাপত্রে উল্লেখিত কোনো রোগ বা দুর্ঘটনার কারণে গবাদি পশুর মৃত্যু হলে, কাজে নিয়োজিত গবাদি পশুর ক্ষেত্রে সম্পূর্ণ অক্ষমতা সৃষ্টি হলে এই গবাদি পশুর বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ করে থাকে। এই জন্য কিছু ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর গবাদি পশুর বিমার নৈতিক ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি, কারণ বিমা গ্রহীতা পশুর বয়স স্বাস্থ্য এর ক্ষেত্রে বিমাকারী একই ধরনের পশুগুলোকে বয়স অনুযায়ী শ্রেণীভুক্ত করা বিমা ঝুঁকি গ্রহণ করতে পারে, ফলে বিমা গ্রহীতার অসুদায় গ্রহণের সুযোগ হ্রাস পায়। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার বলি। গবাদি পশুর ক্ষেত্রে অনেকে কিন্তু কি করে, পশুর যদি বয়স হয়ে যায় সে এমনি মারা যাবে, সেক্ষেত্রেও একটা ক্ষতিপূরণ হতে পারে। আবার দেখা যায় রোগ হতে পারে, রোগের চিকিৎসার জন্য একটা ক্ষতিপূরণ হতে পারে। আবার অনেক সময় দেখা যায় একজনের গরু অনেক ভালো হলে আরেকজনের সেটা সহ্য হয় না, গ্রামের কথা বলছি আমি, ভিলেজ পলিটিক্স। তারা কি করে, আরেকজনের গরুর ঘাসের মধ্যে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে যায়, গরু সেটা খেয়ে মরে যায় এবং যার গরু সে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু কৃষক ফার্মিং লাইফে কমন জিনিস, এই কারণে গবাদি পশু বিমাটাও গ্রহণ করে নিতে হয়। পরবর্তী 2 বলেছে সাধারণত গবাদি পশুর বিমার মেয়াদকাল 1 বছর হয়ে থাকে, এটাকে একটু আন্ডারলাইন করে নাও সবাই। এই ধরনের বিমা ক্ষতিপূরণের চুক্তি বিমা গ্রহীতা ক্ষতিকালীন বাজার মূল্য বা বিমাকৃত মূল্যের মধ্যে বিমার নিকট থেকে এই বিমা দাবিটা পেয়ে থাকে। তাহলে এটা একটা আন্ডারলাইন করো, এটি একটি ক্ষতিপূরণের চুক্তি, কারণ গবাদি পশুটাকে পণ্যের সাথে রিলেটেড করা হয়েছে। গবাদি পশু বিমার কিছু দাবি আদায় পদ্ধতি আছে যেটা অনুধাবনের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আসলে অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু পড়ে নিব। প্রথমেই দেখো বলেছে পূরণকৃত বিমা দাবি ফর্ম। তাহলে বিমা দাবি আদায় করতে হলে একটা ফর্ম আছে, সেটাকে ফার্স্টে ফিল আপ করতে হবে। পশুর মৃত্যুর প্রত্যয়নপত্র, তোমার গরু ছাগল কি কারণে মারা গেছে তার একটা প্রত্যয়নপত্র আনতে হয়। শনাক্তকরণ প্রত্যয়পত্র, শনাক্ত করে দিতে হবে যে কি কারণে বা কিভাবে সে মারা গেছে বা কি হয়েছে। ফর্মের প্রত্যয়নপত্র, বাজার মূল্য, যে তোমার পশুর বর্তমান বাজারে মূল্য কত। পশু ডাক্তারের প্রত্যয়নপত্র, ডেথ সার্টিফিকেট বা ডাক্তারের একটা সার্টিফিকেট থাকে যারা পশু ডাক্তার তাদের কাছ থেকে আনতে হয়। বিমাপত্রের ফটোকপি এবং বিমা প্রিমিয়াম পরিশোধের রসিদ। গরু বা ছাগল বা গবাদি পশুর মালিক যে সবসময় প্রিমিয়াম প্রদান করেছে তার একটা রসিদ সবসময় বা একটা স্ক্রিপ্ট প্রদান করতে হবে। এই ধরনের এই তথ্যগুলো প্রদান করা হলে তবেই কিন্তু বিমা দাবির টাকা আদায় করা সম্ভব হবে, আদারওয়াইজ সম্ভব
হবে না। তাহলে আজকে আমাদের এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমরা বিবিধ বীমা চ্যাপ্টারটাকে শেষ করে দিলাম। 2টা ক্লাস লেগেছে আমাদের এই চ্যাপ্টারটা, অনেক ছোট একটা চ্যাপ্টার ছিল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন তোমরা একটু দেখো তো, বিবিধ বীমার আমরা যানবাহন বীমা, দুর্ঘটনা বীমা পড়েছি, এরপর দেখলাম ডাকাতি বীমা, শস্য বীমা, বন্যা ও ভূমিকম্প বীমা, স্বাস্থ্য বীমা, গবাদি পশু বীমা, গবাদি পশু বীমার দাবি আদায় পদ্ধতি। কোন পয়েন্টটাকে তুমি লেস ইম্পর্টেন্ট বলবে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে ওই যে আমি ক্লাস শুরুতে বলেছি, কোনো একটা বীমা যখন আমরা না করি এবং সেই ঘটনাগুলো যখন আমাদের লাইফে ঘটে যায়, তখন আমাদের মনে হয় ইস, যদি বীমাটা করে রাখতাম তাহলে আজকে আমি কিছুটা হলেও ক্ষতিপূরণ পেতাম। তো এই ধরনের, এই জন্য আমি দু একটা কথা অলরেডি বলে ফেলেছি যে আমাদের দেশে ইন্স্যুরেন্সটাকে অনেক বেশি আরো প্রায়োরিটি দিতে হবে, আরো বাড়াতে হবে। এতে করে কিন্তু আমাদের সরকারের আয়ের উৎস বাড়বে। যত বেশি ইন্স্যুরেন্সটাকে মানুষের আওতার মধ্যে আনা হবে, মানুষ কিন্তু সবসময় চিন্তা করবে ক্ষতি যতটা কম করা যায়। 3 নম্বর, যারা বীমা ব্যবসায়ী তাদের ব্যবসার উন্নতি হবে। 4 নম্বর, দেখা যাচ্ছে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পেলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। সরকার বেকারত্ব হ্রাস হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এই যে জীবনযাত্রার মান উন্নয়ন ইন্স্যুরেন্স দ্বারা কিন্তু আমরা কি করতে পারি? আমরা করতে পারি। তো এই কারণে তাহলে আমরা আজকে সবগুলো বীমা সম্পর্কে জানলাম এবং আমরা নিজেরাও বীমা করব। শুধু বইয়ের পাতায় পড়ে আমরা বই বন্ধ করে রেখে দিব না, আমরা বাবা মা নিজেদের ফ্যামিলির সাথেও আলোচনা করব কিভাবে আমাদের বাসাতেও বীমা করা যায়। আর যারা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বীমা পড়ে যারা বীমা সম্পর্কে ভালো করে জেনেছো তারা তোমাদের পরিবারে তোমাদের বাবা মা ভাই বোন সবাইকে উৎসাহিত করবে বীমা করার জন্য। বাবাকে উৎসাহিত করবে বীমা করার জন্য, বড় ভাইকে উৎসাহিত করবে। এমনকি অনেক পরিবারে দেখা যায় বাবা মা তার ছেলে মেয়েদের জন্য এডুকেশন ইন্স্যুরেন্স করে রাখে। 18 বছরের পরে ছেলেমেয়েরা যখন হায়ার স্টাডি করতে চায়, বাইরে পড়াশোনা করতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আমাদের মতো মধ্যবর্তী দেশের অনেক মানুষ কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। তো সেক্ষেত্রে শিক্ষা বীমা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সরকারকে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স ভ্যাট প্রদান করে সুবিধা দিতে পারে। তাই বীমার প্রয়োজনীয়তা অনেক অনেক এবং অনেক, যেটার প্রতি আমাদের আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং বীমা আমাদেরকে করতে হবে। ঠিক আছে? তো 10ম অধ্যায় থেকে এই 14তম অধ্যায় পর্যন্ত আমরা যতগুলো বীমা পড়েছি আমরা ভালো করে পড়বো এবং ম্যাথসগুলো ভালো করে করব। আমরা বাসায় বেশি প্র্যাকটিস করব। আর আজকের ক্লাসের শেষ কথা আরেকবার বলবো, যারা আমার সাথে ফার্স্ট থেকে এই পর্যন্ত ক্লাসগুলো বীমার করেছো এবং কন্টিনিউ নোটগুলো করেছো তাদেরকে আমি ধন্যবাদ দিব। অনেকেই মেইল করেছো আমাকে, আমি কিছু কিছু মেইল চেক করেছি। আর বাকিরা যারা করনি, আমি বলবো সময় হাতে একদম নেই, তোমরা অলরেডি নোট করো। আর যারা এইটুকু নোট করলে তোমাদের নোট কমপ্লিট, তাদেরকে আমি আবারও শুভকামনা। বাসায় ভালো করে পড়াশোনা করো। কোনো অসুবিধা হলে তোমরা ডিরেক্টলি আমাকে কল দিতে পারো। আজকের ক্লাসটা আমি শেষ করবো এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।